আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুধু দেশে নয়, দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা থাকতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ড্যাবের জাতীয় কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি। বলেন, আগামীতে দলের সাংগঠনিক কমিটিগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আওয়ামী অপশাসনে বিরোধী রাজনীতি যখন কোণঠাসা, তখনও বিরোধী মতের প্ল্যাটফর্ম হয়ে প্রতিবাদে সরব ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। 6 বছর পর শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের হলে অনুষ্ঠিত হল সংগঠনটির জাতীয় কাউন্সিল। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 5 আগস্টের পর নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে। এজন্য দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। 5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। 5 তারিখে সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশের মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে, তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ তো চেষ্টা করতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সকলকে নিয়ে দলের 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। আসুন না, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপরেও চেষ্টা তো করি, শুরু তো করি। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা তো অন্তত শুরু করি, যে এই প্রসেসটার আমরা শুরু করি, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রসেসটি আমরা শুরু করি। ড্যাব আজকের এই কাউন্সিলের মাধ্যমে কেন এই পুরো বিষয়টির সিম্বল হিসেবে গড়ে উঠবে না? সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আপনারা এখানে একটা সেন্টার করে তুলতে চান, যেগুলো হবে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে। ওষুধ নীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণেই ধ্বংসের মুখে দেশের ওষুধ শিল্প। আপনাদের সকলকে ধন্যবাদ। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনের ওপর আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শুরুর আগে এ কথা বলেন তিনি। সিএসি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বাদ দিয়ে নতুনদের সংযুক্ত করা হবে বলেও জানান সিএসি। সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব এবং আমাদের কাজকর্মে তারা দেখবে যে আমরা একটা সুন্দর একটা ইকুয়াল লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি, সব প্লেয়ারদের জন্য যদি আমরা মাঠটা সমান করে দিতে পারি, তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে। পিআর পদ্ধতি কিংবা জুলাই সনদ এখন আর মুখ্য ইস্যু না। সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাতীয় সংসদ নির্বাচন। আর তাই প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করার পর দেশ জুড়ে তৈরি হচ্ছে নির্বাচনী আবহ। এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা। তারা বলছেন, জুলাই সনদের যে আইনি ভিত্তির কথা বলছে কিছু রাজনৈতিক দল, সার্বভৌম সংসদই পারে তার স্থায়ী রূপ দিতে। শাহ আলী জয়ের প্রতিবেদন।
২০২৪-এর তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। আগামী বছর ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের ঘোষণায় এখন অনেকটাই আশ্বস্ত রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষ। নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তা ছিল সেটা অনেকটাই কেটে গেছে। তারপরেও রাজনীতিতে উথাল পাতাল অনেক ঘটনা ঘটে। ডক্টর ইউনূস তারও তো বোকা না, কার হাতে ক্ষমতাটা ছেড়ে যাবে সেই, সুতরাং তার দিকে তিনি একটু ঝুঁকে পড়বেন, এটাই বাস্তব। আপনি ঘোষণাপত্র দেখেন, ঘোষণাপত্রের মধ্যেও কিন্তু বিএনপির দিকে বায়াস একটু বেশি, জেনে বুঝেই তিনি এটা করেছেন বলে আমার মনে হয়। ওই আন্ডারস্ট্যান্ডিং যেটা তারেক জিয়ার সাথে লন্ডনে, আমার মনে হয় ওইটারই ধারাবাহিকতা। তবে সরকার গঠনের পর প্রাথমিকভাবে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রক্রিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে একমতে আনতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। দিনের পর দিন বৈঠক শেষে যে বিষয়গুলোতে একমত হয় রাজনৈতিক দলগুলো, তার বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়, এমন প্রশ্ন উঠে এসেছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের পর সংসদই হবে তা বাস্তবায়নের সঠিক জায়গা। পিআর পদ্ধতি নিয়ে রাজনীতিতে খুব বেশি সুবিধা করা যাবে না। ভোটের যখন ডামাডোল বেজে গেছে বা ফেব্রুয়ারিতে ভোট হবে, তরুণ সমাজের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো কোনো বিষয়কে কতটুকু মেনে নেবে, বা জুলাই সনদের যে লিগ্যাল ভিত্তির কথা বলা হচ্ছে, সেই লিগ্যাল ভিত্তিকে আমি মনে করি না খুব গুরুত্বপূর্ণ তাদের সামনে। আইনি ভিত্তি কিভাবে দেবে এই সরকার? মানে একটা হইতে পারে যে অধ্যাদেশ করবে, কিন্তু অধ্যাদেশ করলেও তো সেটা আলটিমেটলি সংসদের কাছেই যাবে, সংসদে সেটার অনুমোদন হতে হবে, তাহলে অধ্যাদেশ টিকবে, নাহলে টিকবে না। নির্বাচনের আগেই গত বছরের জুলাই আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবি নিয়ে সোচ্চার এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিচার প্রক্রিয়া যখন শুরু করা গেছে, এটির শেষও হবে। বিচার সবগুলো সম্পন্ন না হলেও অন্তত 2-3টা বিচার এই ফেব্রুয়ারি মাসের আগেই সম্পন্ন হবে এবং আমরা রায় পেয়ে যাব। কাজেই এই ব্যাপারে আশঙ্কা করার কোনো কারণ নাই, কারণ বিচার প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়েছে। সরকার প্রধান ঘোষিত সময়ে নির্বাচন করতে চাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, এমন মত দিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, মনোবল ভেঙে যাওয়া পুলিশ বাহিনীকে কিভাবে নির্বাচন ব্যবস্থায় পুরোপুরি নিয়োগ করা যায়, সরকারকেই সে উপায় বের করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পিআর পদ্ধতির নির্বাচনী আলোচনায় খুব একটা আগ্রহ নেই সাধারণ ভোটারদের। বেশিরভাগ নতুন এই পদ্ধতির কথা জানেন না, এমনকি বুঝেনও না খুব একটা। তারা আগের পদ্ধতিতে ভোট চান, যেখানে তাদের পছন্দের প্রার্থী জয়ী হয়ে নিজ এলাকায় জনসেবা করতে পারবেন। পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে গ্রামগঞ্জের মানুষের ভাবনা জানাচ্ছেন রিশাদ হাসান, ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। শুরু হয়েছে নির্বাচনী ট্রেনের পথ চলা, আবারও উৎসব মুখর পরিবেশে ভোটের স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিন্তু হঠাৎ করে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আলোচনায় ভোটাররা বুঝে উঠতে পারছেন না কিভাবে নিজ এলাকায় পাবেন পছন্দের প্রার্থী। নারায়ণগঞ্জের পুটিনা গ্রাম, রোজকার মতন কৃষি জমিতে কাজে এসেছেন শুকুর আলী। পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। পিআর নির্বাচন আমরা বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই, যাই ভোটের দ্বারাই যাচাই করে আমরা ভোট দিতে চাই। শুকুর আলীর মতন সারা দেশে এমন ভোটারের সংখ্যা কম নয় যারা জানেনই না পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন কি। না বুঝি না, এটা চেয়ারম্যান মেমোরি দ্বারা এক বাচ্চা ভোট দিই আমরা। পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝেন? জি, পেয়ার নির্বাচন যেটা নাকি নিরপেক্ষ নির্বাচন হয়, ওইটাই তো। পেয়ার পদ্ধতির নির্বাচন বুঝি না, এটা হয় নাই তো। এই গ্রামে আড্ডার জন্য বেশ জনপ্রিয় আক্তারের চায়ের দোকান। রাজনীতি ঘিরে নিত্য কেরিকেচার হয়, চায়ের কাপে ওঠে ঝড়। রাজা উজির মারেন নবীন ও প্রবীণ ভোটাররা। তাদের কাছে নির্বাচন মানে এমন প্রার্থী যে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন। আগে যে ভোট দিছিলাম ইভিএম এর মধ্যে, ওটা বুঝি না ভালো করে। এখন যে পিআর পদ্ধতি আসছে, এটা আমরা আরো বুঝি না। চেষ্টা করে একটু ভালোভাবে যাতে দেশ ভালো থাকে, শান্তিমতো থাকতে পারে এবং দেশের উন্নয়ন হয়, আমরা যাকে ওই রকম ভাবে পাবো ইনশাল্লাহ আমরা তাকেই ভোট দেবো। যে ব্যক্তি ভালো লোক, সৎ লোক, জনগণের সেবা করতে পারে তাকে। শুধু তাই নয়, পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে অন্ধকারে এলাকার নারী ভোটাররা। নতুন করে
কারা দাঁড়ায় কারা যোগ্য মতন আছে তার ওই দিন আমরা ভালো মন্দ কিছু বুঝি না, যে সবাই যারা ভালোবাসে হ্যারই আমরা ভোট দিই। ঢাকা ও নারায়ণগঞ্জ দুই সিটি কর্পোরেশনের এত কাছে হওয়া সত্ত্বেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে মাঠের বাস্তবতা এমনই। বাংলাদেশের গ্রামাঞ্চলের সামাজিক কাঠামো আর বিগত দশকগুলো নির্বাচনী বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন এখনো তাত্ত্বিক। মাঠ পর্যায়ের বাস্তবায়ন এখনো অনেক দূরের পথ বলছেন সাধারণ মানুষ। রিশাদ হাসান, নিউজ 24, নারায়ণগঞ্জ। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় ৮ জনকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার ৭ জন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছে এরা সবাই তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার বলেন, হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেওয়ার ভিডিও করার কারণেই হত্যা করা হয় তুহিনকে। ঘটনার সঙ্গে পূর্ব শত্রুতার কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তা এলাকায় শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা ছিল স্পষ্ট। সেই ফুটেজের সূত্র ধরে ৮ জনকে শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে বেশ কজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানায় পুলিশ। যে আসামিগুলা ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই আমরা চার্জশিট দিতে পারবো। জিএমপি কমিশনার জানান, হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে দেওয়ার ভিডিও করার কারণেই খুন হতে হয় সাংবাদিক তুহিনকে। এখন পর্যন্ত পূর্ব শত্রুতার কোনো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে, এটি জানা গিয়েছে। গাজীপুর এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা নানা ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। জুবায়ের সানি, নিউজ 24, গাজীপুর। গাজীপুরে আছেন সহকর্মী জুবায়ের সানি, আরও জানবো তার কাছ থেকে। সানি, আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে আর কি কি নতুন তথ্য বেরিয়ে এসেছে আমাদের জানাবেন আর একটু বিস্তারিত। দেখুন, আজকের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি কথা বলেছেন। এর আগে র্যাবের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়। সবাই একটি কথা যেটি বলছেন যে মূলত ওই বৃহস্পতিবার রাতে একজনকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করছিল এই আসামিরা, এবং সেই ঘটনার ভিডিও করার কারণে তুহিনকে তখন তাৎক্ষণিকভাবে কুপিয়ে হত্যা করা হয়। এবং এই ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ, এবং তার মধ্যে যেটি সংবাদেও দেখাচ্ছিলেন যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ৭ জন গ্রেফতার রয়েছেন, এর মধ্যে ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং ১ জনকে র্যাব গ্রেফতার করেছে। তারা সবাই কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছেন যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত, এবং সবার নামই বিভিন্ন থানায় কিন্তু হত্যা মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। মানে এই আসামিরা যারা গ্রেফতার হয়েছে তারা এর আগে থেকেই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। যে নারীকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে এ ধরনের হানি ট্র্যাপে ফেলে এই ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ কিন্তু পুরনো। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এই হত্যার ঘটনার পরে তারা আসলে সামনে আসলেন। এবং পুলিশ যেটি বলছে যে 5 তারিখের পরে পুলিশের মনোবল এখন অনেকটাই দুর্বল, সেই সুযোগটাই এই অপরাধীরা নিচ্ছেন। এবং সেই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরেকটি কথা বলেছেন যে এই গাজীপুরে আওয়ামী লীগের এবং সেই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের একটি আখড়া ছিল। তারা এখন নাশকতা ছড়ানোর জন্য বা নাশকতা করার বিভিন্ন সময় চেষ্টা করছে, এবং তাদেরকেও তিনি দায়ী করছেন অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য। তো সব মিলে বলা যায় যে এই ঘটনায় যে ৮ জনকে শনাক্ত করা হয়েছিল তার মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, আর বাকি যে একজন রয়েছে তাকে কিন্তু এখন পুলিশ খুঁজছে। পুলিশ যেটি আশা করছে যে খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে, এবং 15 দিনের মধ্যে এই ঘটনার চার্জশিট পুলিশ দিয়ে দিতে পারবে বলে আমাদেরকে পুলিশের কমিশনার তিনি জানিয়েছেন। তো সারা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক বৈঠকে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে CHD রিসার্চ ফাউন্ডেশন।
সালাউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধই থাকবে, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ নিয়ে ঢাবির প্রশাসনিক ভবনে প্রথম ধাপের বৈঠকে বসেছে হলগুলোর প্রভোস্টদের স্ট্যান্ডিং কমিটি। শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে তারা একমত। নিয়মিত ডাকসু নির্বাচনের দাবি তাদের। এদিকে ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু বলেছেন, রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত হাস্যকর। দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সফলতা রয়েছে, কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখছি যে ছাত্র রাজনীতির কোনো পজিটিভ আউটকাম আমরা ছাত্র সমাজের উপরে প্রভাব ফেলতে দেখিনি। আমাদের ইউনিভার্সিটিতে যদি ডাকসু নির্বাচনটা রেগুলার হয়, তাহলে এখান থেকে কিন্তু নেতৃত্ব উঠে আসা সম্ভব। ছাত্র রাজনীতির এগেনিস্টে না, আমি ছাত্র রাজনীতির পক্ষে, কিন্তু এই যে লেজুড় ভিত্তিক কোনো একটা পলিটিক্যাল পার্টিকে সার্ভ করতে হবে, এই যে ইন্টেনশন থেকে যে একটা পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা, এই বিষয়টার এগেনিস্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সাথে। তাওহিদ, প্রভোস্টদের স্ট্যান্ডিং কমিটির সভার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আপনি এই বৈঠকটি সকাল বেলা 12টা থেকে শুরু হয়ে এখনও বৈঠকটি চলছে। বৈঠক শেষ হতে আরও বেশ সময় লাগবে, এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া আপনি জানেন, গতকালকে রাত থেকে এই হল রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তার শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সিদ্ধান্ত নেয় যে হল রাজনীতি বন্ধ হবে, এবং সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে তাদের আজকে কিন্তু এই বৈঠক চলছে। এছাড়া আপনি জানেন যে আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং ছাত্র রাজনীতি করে এমন প্রতিনিধিদের সঙ্গেও। ছাত্রদলের সাধারণ সম্পাদক ঢাবি শাখার তিনি বলেছেন যে ডাকসু নির্বাচন, অর্থাৎ সামনে ডাকসু নির্বাচন, এটা বানচাল করার জন্য কিন্তু তিনি বলছেন যে এই মত তৈরি করে এমন একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করেছে এই পরিস্থিতিতে এনতে। এছাড়া ছাত্র ইউনিয়নের সভাপতি বলেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি করবে, সেটাকে এভাবে বন্ধ করে দেয় একটা হাস্যকর বিষয়। তো সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবার বিশ্ববিদ্যালয়ের এই হল রাজনীতির পক্ষে তারা অবস্থান নিয়েছেন, এবং ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন তারা আবার এর বিপক্ষে কথা বলছেন। অর্থাৎ তারা চাচ্ছেন হল রাজনীতি সুশৃঙ্খলভাবে রাজনীতি করতে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাহিদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এর সাথে সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। উপজাতি, আদিবাসী নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী, পাহাড়ে বসবাসরতদের কোন শব্দে চিহ্নিত করা হবে তা নিয়ে দোলাচল কাটেনি এখনো। পাহাড়িরা চান আদিবাসী শব্দটি। এদিকে পার্বত্য শান্তি চুক্তিতে তাদের উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক ও জেলা পরিষদের বিভিন্ন ধারাতেও রয়েছে এই শব্দ। এখন দেশের নতুন প্রেক্ষাপটে এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মাসুদা লাবণীর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি 3 জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। পুরো অঞ্চল মোড়ানো প্রকৃতির অপার সৌন্দর্যের চাদরে। পাহাড়ে 30-এরও বেশি জাতিগোষ্ঠীর বসবাস। জনপদগুলোর সংস্কৃতি ও ঐতিহ্য বেশ বৈচিত্র্যময়। আছে উত্থান পতনের দীর্ঘ ইতিহাস, আরও আছে নানা মত, নানা পথের মিশেল। নিজস্ব ভাষা, সঙ্গীত আর সাহিত্যেও পুষ্ট অনেক গোষ্ঠী। সমাজ ব্যবস্থাও তাদের আলাদা। স্বাধীন দেশে তারাও পূর্ণ নাগরিক, তবে নাগরিক সুবিধার বঞ্চনায় কখনো কখনো তাতে সংশয় জাগে। শান্ত পাহাড় হয়ে ওঠে অশান্ত। এমন দশা কাটাতে হয়েছিল শান্তি চুক্তি, তবে পাহাড়ের শান্তি এখনো অধরা। পাহাড়ের এই জাতিগোষ্ঠীদের কোন শব্দে চিহ্নিত করা হবে তা নিয়েও এখনো রয়ে গেছে দোলাচল। শান্তি চুক্তির নথিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বলা হয়েছে উপজাতি অধ্যুষিত অঞ্চল।
সংবিধানে যে শব্দগুলো রয়েছে তা হলো উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী। জাতিসংঘ সনদ 2007 এবং আইএলও কনভেনশনে পাহাড়িদের নিজস্ব এলাকায় আত্মনিয়ন্ত্রণ ও ভূমির অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাই পাহাড়িরা চান তাদের বলা হোক আদিবাসী। আমরা শুনছিলাম পূর্বপুরুষেরা আদিমকাল থেকে এখানে বসবাস করছিল, সেই কারণে আমরা নিজেদেরকে আদিবাসী বলতে শুরু করেছি। আপনি নিজেদেরকে আদিবাসী বলেন নাকি বাঙালি বলতে বলেন, কোনটা? আদিবাসী। সংবিধানের নিজেদের স্বীকৃতির বিষয়টিকে তারা অবহেলিত ভাবার কারণেই সেখানে একটু অসন্তোষ তৈরি হয় এবং পরবর্তী পর্যায়ে রাজনৈতিকভাবে এই অসন্তোষকে দমন করতে গিয়ে ভুল পদক্ষেপের কারণে পারস্পরিকভাবে বিশ্বাস অবিশ্বাসের একটি দোলচাল তৈরি হয়। পার্বত্য চট্টগ্রামকে জুম্মোল্যান্ড গঠনের দাবি তাদের। এখানে বসবাসরত পাহাড়িরা দাবি তোলেন বাঙালিদের সরাতে। এক দেশে দুই আইনের দাবিতে হন সোচ্চার। প্রথমত একটা আলাদা স্বায়ত্তশাসিত এরিয়া বা রাষ্ট্র 9টা উপজেলা নিয়ে 6টা নিয়ে 7টা নিয়ে তো তারা চেয়েছিল। চুক্তির পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে এই সমস্যাগুলো। অন্যদিকে বসবাসরত বাঙালিরা বলছেন এই অঞ্চল বাংলাদেশের ভূখণ্ড হলেও নেই শান্তি চুক্তির বাস্তবায়ন। এখানে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব তেমন একটা খুব দেখা যায় না, যেটা খাগড়াছড়ি বা রাঙামাটিতে দেখা যায়। পার্বত্যবাসী তখনই বলতে পারবে যে শান্তি চুক্তি বাস্তবায়ন হয়েছে যদি মূলত ভূমির ইস্যুটা, ভূমির কমিশনগুলো যাতে করে সচল বা অ্যাক্টিভ থাকে। পরিসংখ্যান বলছে পার্বত্য চট্টগ্রামে বর্তমানে 51% বাঙালি বসবাস করছে। পার্বত্য শান্তি চুক্তির এত বছর পরেও পুরোপুরি শান্তি ফেরেনি পাহাড়ে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে স্বার্থের সংঘাত এর অন্যতম কারণ। এছাড়া স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতা আর বিভিন্ন মহলের স্বার্থান্বেষী বিভিন্ন কর্মকাণ্ডই এর অন্যতম কারণ। মাসুদা লাবনী, নিউজ 24, বান্দরবান। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থবাণিজ্য সংবাদ। 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তারা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পদোন্নতি কমিটি পুনর্গঠন এবং যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। তাদের অভিযোগ, ব্যাংকের পদোন্নতিতে গুরুতর অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতি হয়েছে। এর মাধ্যমে পদোন্নতি পাওয়া লোকদের অপসারণের দাবি জানান তারা। ঊর্ধ্বতনদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও করেন কর্মকর্তারা। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুদককে হস্তক্ষেপ করার আহ্বান জানান তারা। আমাদের এই পদোন্নতি যে কমিটি করছে, এই কমিটিটা একটা অবৈধ কমিটি। এই কমিটিটা আমাদের পদোন্নতি নীতিমালা অনুযায়ী গঠন করা হয় নাই। জালিয়াতি ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘুষ প্রদানকারী অযোগ্যদেরকে পদোন্নতি প্রদান নিশ্চিত করার জন্য অস্বাভাবিকভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রদানকৃত পদোন্নতি অবিলম্বে বাতিল করতে হবে। সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজ বসতে যাচ্ছে বোর্ড সভা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বেলা 3টায় শুরু হবে এই মিটিং। আলোচনার মূল বিষয় থাকতে পারে বিপিএল। আগামী মৌসুম থেকে ঘরোয়া টুর্নামেন্টে আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে দেশি বা বিদেশি কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক নামি দামি প্রতিষ্ঠানই বিপিএল এর দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। বিসিবির আয় ব্যয় থেকে শুরু করে বিভিন্ন নিয়মিত বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে আজকের সভায়। গুরুত্ব পেতে পারে এনসিএল টুর্নামেন্ট, এশিয়া কাপ ও নারী ক্রিকেটের বিভিন্ন বিষয়ও। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।